আজকে আমার সাথে আলোচক হিসেবে রয়েছেন মাওলানা মাসুদুর রহমান। তো আজকে আমি নয়া দিগন্ত দিয়ে শুরু করতে চাই। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করব, কারণ পিলখানা হত্যা মামলা কিন্তু একটা বড় ঘটনা, বাংলাদেশের ইতিহাসের একটা বিশাল বিষয়, এবং এটা নিয়ে মাওলানা মাসুদুর রহমান বিস্তারিত আলাপ করবেন। তারপরে আরেকটা জিনিস আমরা দেখেছি যে গত দুদিন যাবৎ দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে, হাসপাতালগুলোতে কিন্তু রোগীরা দুর্ভোগে রয়েছেন। তো সেখানে সেনা এবং বিজিবি মোতায়েন রয়েছেন এবং বহির্বিভাগগুলো আজকে স্বল্প পরিসরে চালু হয়েছে, সেটাও আজকের আলোচনায় থাকবে। একই সাথে আমরা দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনের একটা বড় হেডিং হচ্ছে সীমিত সেবা সীমাহীন দুর্ভোগ। এটা হাসপাতালের ঘটনা এবং স্বাস্থ্য সেবা বিষয়ে কথাবার্তা হচ্ছে এখানে, এবং তারা আজকে আমরা দেখেছি, আমি দেখেছি যে ছোট্ট পরিসরে স্বাস্থ্য সেবা চলছে, দুপুর 2টা পর্যন্ত আপনার চালু ছিল বহির্বিভাগগুলো। ইত্তেফাকে বলেছেন সম্পদের হিসাব না দিলে শাস্তি পাবেন সরকারি চাকরিজীবীরা। হ্যাঁ, যারা প্রথমে সরকারি চাকরি করেন তাদের কি অবস্থা আছে সেটা প্রথম থেকে সেই হিসাবটা দিতে হবে, এবং পরবর্তী পর্যায়ে তাদের যদি অবস্থান বাড়ে, সম্পদের হিসাব বাড়ে, সেটার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। এই বিষয়গুলা এখন পাকাপোক্ত হয়েছে এবং উপদেষ্টারা সেই বিষয়গুলো বলেছেন। এবং গাজীপুরে সাভারে শতাধিক গার্মেন্টসে বিক্ষোভ, এই বিক্ষোভটা কেন এবং কি জন্য হচ্ছে সেটা এখন কিন্তু আমরা আলাপ করব। তো মাওলানা মাসুদুর রহমান, আপনার সাথে আমি একটু আলাপ করতে চাই যে বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত হবে, সেটা কিন্তু বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো এই বিডিআর হত্যাকাণ্ডটা কিন্তু দেশের একটা খুব বড় আলোচিত হত্যাকাণ্ড, কারণ এত বড় হত্যাকাণ্ড কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। এবং এটা নিয়ে কিন্তু আগের গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট অনেক রকম ছলচাতুরে আশ্রয় নিয়েছিল, এবং তারা তাদের নিজের মতো করে একটা পানিশমেন্ট দিয়েছে এবং তারা সাজা দিয়ে দিয়েছে বিভিন্ন লোককে, কিন্তু সেটা এই গভর্নমেন্ট বলছে যে না, সেটা হয়নি, আমরা এটা পুনঃতদন্ত চাই। তো এই পুনঃতদন্ত হলে কি হতে পারে একটু যদি আপনি বলেন। ধন্যবাদ। অত্যন্ত বিজ্ঞ এবং দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক আলী আশরাফ আখন ভাই, আপনাকে আগে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় প্রবাসী বাংলা টিভির ক্যামেরার সামনে আমাকে উপস্থিত আলোচনা করার সুযোগ করার জন্য, এবং রূপসী বাংলা টিভির দর্শক যারা আছেন, যারা চোখ রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি সংবাদ, যেটা আজকে নয়, বেশ কয়েকদিন যাবতেই এই আলোচনাটা ঘুরছে সকল পত্র পত্রিকায় এবং মিডিয়ায়, প্রতিটা মানুষের মুখে মুখে। সেটা হলো পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচার। দেখুন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার এটা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি জনগণেরই এটা আকাঙ্ক্ষা যে পিলখানার যে ঘটনা ঘটেছিল এটা মূল উদ্ঘাটিত হোক, মূল অপরাধীরা এখানে প্রকাশ্যে আসুক এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা প্রতিটি মানুষেরই বিচারের দাবি এবং প্রতিটি মানুষেরই আকাঙ্ক্ষা এটা। এখন পিলখানা যে হত্যাকাণ্ডটা ঘটেছিল সেটা আমরা সকলেই জানি, যেখানে বাংলাদেশের অত্যন্ত নামকরা চৌকস প্রায় 53 জন সেনা অফিসারদেরকে হত্যা করা হয়েছিল নির্মম ভাবে, এমনকি তাদেরকে বিকৃত করা হয়েছিল। তারপরে তাদেরকে যে ড্রেন পাস, যে ময়লা আন্ডারপাস দিয়ে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, যাতে করে লাশগুলো বুড়িগঙ্গা নদী চলে যায়, বেরিয়ে যায়। দেখুন, মহান রব্বুল আলামিন তার কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন যে হত্যাকারীকে, হত্যাকাণ্ড এবং হত্যাকারী দুটোকেই আল্লাহ পাক উদ্ঘাটন করবেন। এটা আল্লাহ পাকের একটা ওয়াদা। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটি আয়াতে, আমার আয়াত নাম্বারটা এই মুহূর্তে যদিও আমার খেয়াল নেই, সে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বলেছেন যে যদি কারো প্রতি জুলুম করা হয় এবং কাউকে যদি হত্যা করা হয়, তার যদি কখনো সুযোগ আসে তাহলে তার সে বদলা নেবার অধিকার বা বিচার পাওয়ার অধিকার আল্লাহ পাক দিয়েছেন, এবং সেই বদলাটা আল্লাহ পাক তাকে দিবেন, পাইয়ে দিবেন। এটা আল্লাহ একটা ওয়াদা। এখন দেখেন, এই পিলখানা হত্যাকাণ্ডের আমাদের একটা, আমরা যতটুকু জানি যে এটা একটা তদন্ত হয়েছিল এবং একটি বিচারের ব্যবস্থা হয়ে অনেক বিডিআরের জওয়ানদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অনেকে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন, অনেকে এখনো সাজা ভোগ করছেন, আবার অনেককে জেলখানা থেকে গুমও করে ফেলা হয়েছে। আসলে এই রাজনীতিতে এই যে হিংস্রতা এবং রাজনীতির যে উগ্রতা, রাজনীতিতে যে হিংস্র প্রয়ণতা, এটা আমাদের দেশের রাজনীতিতে অত্যন্ত প্রকট ভাবে, অঙ্গাঙ্গী ভাবে মনে হয় যে রাজনীতিবিদদের রক্তের ভিতরে মিশে আছে। সুতরাং এই পিলখানা আমাদের এই যে, আমরা যতদিন পর্যন্ত আমাদের এই হিংস্র মনোভাব থেকে, প্রতিহিংসার মনোভাব থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে না আসবো, ততদিন পর্যন্ত আমাদের দেশের সুষ্ঠু রাজনীতি এবং কোনো হত্যা বা কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত এবং বিচারও সম্ভব নয়। তো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রতিহিংসা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা জানি যিনি আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, উনি এক সময় বিডিআর এর প্রধান ছিলেন এবং ওনার সময় বিডিআর অত্যন্ত চৌকস এবং অত্যন্ত কার্যকরী একটি বাহিনী ছিল। কিন্তু যখন নাকি এই বিডিআর হত্যাকাণ্ডের পরে এটার নামকরণ পরিবর্তন করে বিজিবি করা হলো, তখন থেকে আমরা দেখতে পাই যে আমাদের এই বিজিবি বা বিডিআর এসে পুরোর জওয়ানরা মনে হচ্ছে যে নখ দন্তবিহীন বাঘের মতো হয়ে গেছে। তারা এখন আর আগের মতো তাদের সেই সীমান্তে তাদের যে প্রহরা, সীমান্তে যে তাদের অতন্ত্র প্রহরী হিসাবে তাদের কাজ করার কথা, সেটা আমরা এখন আর লক্ষ্য করতে পারছি না। সেখানে অনেকটাই পিছুটান এবং পিঠ প্রদর্শনের মতোই অবস্থা হয়ে গেছে। তো সুতরাং এই যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রতিটি মানুষ চায় এই পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং সঠিক তদন্ত এবং সঠিক বিচার হোক। এখানেও যদি আমরা সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে কিছু করতে যাই, তো সেটাও খুব একটা আমাদের জন্য খুব মানে হবে না, ফলপ্রসূ বা আমাদের জন্য খুব এটা লাভজনক হবে না। আমি এটাই বলবো যে পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং বিচার হোক, এটা আমরা চাই। তবে সেই ক্ষেত্রে পূর্ণভাবে এটা সঠিক তদন্তের মাধ্যমে হোক। যদি আমরা 50 বছর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করতে পারি, যদি আমরা জেল হত্যার বিচার করতে পারি, তাহলে আমরা 10 বছর 12 বছর পরে আমরা পিলখানা হত্যার বিচার কেন করতে পারবো না? সুতরাং আমরা চাই বঙ্গবন্ধুর হত্যার বিচার যেভাবে হয়েছে, যেভাবে বিচারের বিচার রায় হয়েছে, শাস্তি পেয়েছে যারা প্রকৃত মানে আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, যারা সংঘটিত হত্যাকারী ছিল তাদের শাস্তি হয়েছে, আমরা মনে করি যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথেও যারা জড়িত তাদেরও বিচার হোক এবং এটা আরো কঠিন ভাবে বিচার হোক। কারণ একটি দেশের, একটি জাতির সার্বভৌমত্বকে ধ্বংস করার মতন একটি ঘটনা। কারণ এই পিলখানা হত্যাকাণ্ড মানে কি, বাংলাদেশের বিডিআর যারা নাকি সীমান্ত প্রহরী, সীমান্ত রক্ষার দায়িত্বে যারা ছিল, তাদেরকে এইভাবে ম্যাসাকার করে দেওয়া, এভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া এবং এমন একটা বিশাল শক্তিশালী বাহিনীকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া, এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র, কোনো সন্দেহের অবকাশ নেই। এটা একেবারে মামুলি কোনো ঘটনা ছিল না, এটা সাধারণভাবে বোঝা যায়। সুতরাং আমরা চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যেভাবে বলেছেন, আমি তার কাছে এটাই আবেদন করব যে এটাকে প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে আপনি এটাকে সঠিক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার একটি সঠিক বিচারের এবং তদন্তের ব্যবস্থা করুন। এটা আমরা সকলেই চাই, এটা আমরা আশা করি। আচ্ছা মাওলানা মাসুদুর রহমান, আরেকটি খবর এখন বাংলাদেশে সবার ঘরে ঘরে এবং সব মানুষই সেটা জানে যে হাসপাতালে
রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন দেশের সবগুলো হাসপাতালে বন্ধ ছিল এবং ঢাকা মেডিকেলের মতো যারা হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলো বন্ধ ছিল। আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনার বহির্বিভাগ চালু ছিল, কার্যক্রম আছে, এখন ইনডোরের কাজ চলছে। তো এই বিষয়টা নিয়ে যদি একটু আলাপ করি, কারণ তারা কিন্তু ডাক্তাররা এই স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়েছিল, তারা ব্যক্তিগত মানে চিকিৎসাও বন্ধ করে দিয়েছে, তারা কোনো রোগী দেখবে না এই কথা বলেছে। তবে স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপে কিন্তু এই বিষয়টা হয়েছে, এই ব্যাপারে যদি একটু বলেন। দেখুন, ঢাকা মেডিকেল বাংলাদেশের চিকিৎসা জগতের সর্বশেষ আশ্রয়স্থল। প্রতিটা বাংলাদেশের প্রতিটা মানুষের চিকিৎসার ক্ষেত্রে সর্বশেষ আশ্রয়স্থল হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিঃসন্দেহে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর নির্ধারিত কোনো সংখ্যা নেই, যদিও আমরা জানি সেখানে হয়তো 15,000-এর মতো রোগীর সিটিং ক্যাপাসিটি আছে, কিন্তু সেখানে অনেক সময় 30,000, 35,000, 40,000 রোগীও আসে আউটডোর ইনডোর হয়ে যায়। আমরা ঢাকা মেডিকেলে যদি আমরা ঢুকি তাহলে দেখা যাবে রোগীর জন্য হাঁটার কোনো জায়গা থাকে না। রোগীর শুধু বেডে না, শুধু বিছানায় যা থাকে তার চেয়ে অনেক বেশি থাকে বিছানায়, নিচে ফ্লোরে। কারণ এই জন্য আমি বলেছি যে ঢাকা মেডিকেল হলো বাংলাদেশের রোগীদের জন্য চিকিৎসার হলো সর্বশেষ আশ্রয়। তো এই শেষ আশ্রয় স্থলটাকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করে ফেলি, তাহলে আমাদের সারা দেশের পুরো দেশের চিকিৎসা ব্যবস্থাটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এটা আমি ব্যক্তিগতভাবে আমি এটাই মনে করি। কারণ শেষ আশ্রয় স্থলটাকে কেউ কখনো আঘাত করতে চায় না। একজন সন্তানের শেষ আশ্রয় স্থল হলো তার পিতা মাতা। সন্তান কখনো চাইবে না পিতা মাতার মতন আশ্রয় স্থলটাকে নষ্ট করতে। এরকম ভাবে এই আশ্রয়স্থলে ওই দিন যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি দুঃখজনক। কারণ আমরা দেখেছি, আমি অনেক দেখেছি যে মেডিকেলে একজন ডাক্তার কখনো একজন রোগী মারা যাক এমন সিচুয়েশন বা এমন অবস্থা কখনো তার সৃষ্টি করে। হ্যাঁ, তবে আমরা দেখেছি যে এই যে ছাত্র জনতার আন্দোলনে আসলে এই আন্দোলনে কিন্তু মানে পুলিশ পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করেছে এবং তারা অনেকেই হতাহত হয়েছে। সেই সময় কিন্তু ঢাকা মেডিকেলের ছিল প্রধান অভিভাবক ছিল, তারা এটা প্রধান সেবা কেন্দ্রটা সেই ঢাকা মেডিকেলে ছিল। কোথাও কোনো রোগীকে ভর্তি করেনি, কেউকে রাখে নেই। গুলিবিদ্ধ অবস্থায় গুলির চিহ্ন পেলেই কোনো হাসপাতালেই রাখে। শেষ পর্যন্ত কিন্তু আশ্রয়স্থলটা সেই ঢাকা মেডিকেলে ছিল। এখন যদি আমরা সেই ঢাকা মেডিকেলের ভিতরে যদি আমরা ডাক্তারদেরকে অপমানিত করি, নিগৃহীত করি, নির্যাতিত করি, তাদেরকে যদি মারধর করি, ভাঙচুর করি, তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের প্রধান শেষ আশ্রয়স্থলটাকেই ধ্বংস করে ফেলছি। আচ্ছা, এটা কোনোদিনও মানে একজন মানুষের কাম্য হতে পারে না। কারণ একজন রোগী, আমরা অনেক সময় দেখেন, অনেক সময় আমাদের কাছে মনে হয় ডাক্তার রোগীরা দেখছে না কেন, রোগীর কাছে ডাক্তার আসতেছে না কেন, কিন্তু ডাক্তার জানে রোগীটার অবস্থা কি আছে। তাকে আধা ঘন্টা পরে গেলেও আমার হবে, 10 মিনিট পরে গেলে কাকে কতর্ক পরে যেতে হবে, কখন যেতে সে ভালো করে বোঝে। সুতরাং এই জিনিসগুলো আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। আচ্ছা মাননা, আপনাকে একটু প্রশ্ন করি যে সম্পদের হিসাব না দিলে শাস্তি পাবে সরকারি কর্মচারীরা, এই যে বিষয়টা উপদেষ্টা বলেছে যে তখন সে চাকরিতে আসবে তখন সম্পদের হিসাব দিবে এবং যখন তিনি অব্যাহতি নেবেন বা দিয়ে যাবে। এই বিষয়টা আপনি যদি একটু বলেন যে আসলে কেন এটা করা হয়। দেখেন, আমি বলবো যে আমরা এই বিষয়টা নিয়ে রূপসী বাংলা টিভিতে আরো বহুবার আলোচিত হয়েছে, এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু এটা কোনো সরকারই বাস্তবায়ন করতে পারে নাই। জি, কিন্তু আমি একটা জিনিস মনে করি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, এই সরকারের মূল টার্গেটটা যদি দুর্নীতির বিরুদ্ধে হয় তাহলে সবগুলো সেক্টরই কিন্তু পরিশুদ্ধ হয়ে যায়। যে প্রতিটা সেক্টরই কিন্তু পরিশুদ্ধ হয়ে যায়। মানুষ যদি বিশুদ্ধ খাবার খায় তাহলে
তাহলে তাকে রোগ বালাইতে খুব একটা ধরবে না, সে অত্যন্ত সুস্থভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারবে। আর মানুষের সুস্থ থাকার জন্য বিশুদ্ধ খাদ্য যেরকম, একটা দেশকে সুন্দরভাবে বিশুদ্ধভাবে রাখার জন্য তার মূল ভিত্তিটা হলো দুর্নীতি মুক্ত করা। আর দুর্নীতি মুক্ত করতে পারলে দেশ অত্যন্ত সুন্দর হয়। এই দেশ সমৃদ্ধশালী দেশ, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ দেশ, বস্ত্রে স্বয়ং সম্পূর্ণ দেশ। এই দেশের প্রতিটা জিনিস, এই দেশের ওষুধ বিদেশে রপ্তানি হয়, এই দেশের খাদ্য বিদেশে রপ্তানি হয়, এই দেশের বস্ত্র বিদেশে রপ্তানি হয়, এই দেশের প্রতিটা জিনিস আমরা স্বয়ং সম্পূর্ণ যেখানে, সেখানে তো আমরা পিছিয়ে থাকার কথা নয়। আর আমাদের পিছিয়ে থাকার মূল কারণ হলো আমাদের দুর্নীতি। আর দুর্নীতি বন্ধ করতে হবে কয় জায়গায়? প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে। এই দুইটা জায়গায় যদি আমরা আমাদের দুর্নীতিকে প্রতিরোধ করতে পারি, তাহলে দুর্নীতি দেশের কোথাও আর থাকবে না। কারণ প্রশাসন থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এই প্রশাসন, বিচার বিভাগ বলি, প্রশাসনিক বিভাগ বলি, পুলিশ বলি, সেনাবাহিনী বলি, শিক্ষা বলি, চিকিৎসা বলি, সবকিছু প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়েছে। আর হলো রাজনীতিবিদ। এই দুইটা সেক্টর যদি আমরা যদি দুর্নীতি মুক্ত করতে পারি, তাহলে দেশটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে। রাজনীতিবিদদের আর এই প্রশাসনকে দুর্নীতি মুক্ত করতে হলে এই বিষয়টা এক নাম্বার। এইটাই যদি হয়, তাহলে প্রশাসন স্বাভাবিকভাবেই দুর্নীতিমুক্ত হয়ে যাবে। সে বলবে যে আমি যখন চাকরিতে ঢুকেছি তখন আমি দেখেছি আমার একটা টয়োটা করোলা গাড়ি ছিল, আমার ঢাকাতে একটা বাড়ি আছে, আমার নগদ ক্যাশ 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা আছে। কিন্তু আমি যখন বিদায় নিচ্ছি সরকারি চাকরি থেকে, তখন আমার কয়টা গাড়ি হলো, কয়টা বাড়ি হলো, কি পরিমাণ ব্যাংক ব্যালেন্স আছে, সন্তানের নামে কি আছে, ইত্যাদি ইত্যাদি যখন আমি দিতে বাধ্য থাকবো, তখন কিন্তু আমি আর অতিরিক্ত সম্পদ করার চিন্তা আমি করতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা কথা বলতেই হবে, এখানে প্রশাসন যদি আমি মুক্ত করলাম, আমি যদি রাজনীতিকে মুক্ত করতে না পারি, তাহলে কিন্তু এই প্রশাসন মুক্ত থাকবে না। তাহলে আজকে উপদেষ্টা এবং উপদেষ্টাদের সহকারী এবং উপদেষ্টাদের সাথে যারা কাজে সম্পৃক্ত রয়েছে, সকলেরই অনুরূপ ভাবে আমার মনে হয় এই সম্পদের হিসাবটা জমা দেওয়া উচিত। তাহলেই হবে সেটা স্বচ্ছ এবং সুন্দর এবং নিরপেক্ষ, নির্দলীয়। ধন্যবাদ মাসুদুর রহমান আপনাকে। আসলে আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ পর্যায়ে এসেছি। রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র প্রতিদিন আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং রূপসী বাংলা টেলিভিশনের সাথে থাকেন। ধন্যবাদ আমাদের আকন ভাইকে, আশরাফ আকন ভাইকে, এবং ধন্যবাদ আমাদের রূপসী বাংলার যারা অনুষ্ঠান দেখেছেন তাদেরকে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।